আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ থেকে নবম দশম শ্রেণী অথবা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা যারা অংশগ্রহণ করব তাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সন্ধি। এই সন্ধি যদি না জানি আমরা একটা শব্দকে ভাঙাইতে পারবো না এবং অর্থ বোঝার যদি সমস্যা হয়ে যায় আমরা সন্ধির মাধ্যমে ভেঙে অর্থ জানতে পারি। যদি প্রথম প্রশ্ন যদি এভাবে আসে যে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়, তাহলে আমরা বলবো সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। কার আলোচিত বিষয়? সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। আমরা বলবো সন্ধি কাকে বলে। সন্ধি কি? সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলন। তাহলে সন্নিহিত কয়টি ধ্বনির মিলনকে সন্ধি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, দুইটা। তাহলে সন্নিহিত শব্দের অর্থ নিকটতম, পাশাপাশি বা কাছাকাছি। তাহলে সন্নিহিত শব্দের অর্থ পাশাপাশি কয়টি ধ্বনি? পাশাপাশি দুইটি ধ্বনি মিলিত হলে আমরা তাকে সন্ধি বলবো। এরপর সন্ধির উদ্দেশ্য। সন্ধির উদ্দেশ্য দুইটা। সন্ধির উদ্দেশ্য কয়টি? দুইটি। একটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণ খুব সহজে করতে পারবো। আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্প্রদায়। তাহলে সন্ধির উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্প্রদায়। সন্ধির কথায় নিয়ম নেই। যে ক্ষেত্রে আয়াস লাঘব হয় কিন্তু ধ্বনিগত মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধির নিয়ম নেই বা খাটে না। তাহলে আমরা কি বলবো যে কোথায় সন্ধির বিধান বা নিয়ম নেই? যে ক্ষেত্রে আয়াস লাঘব হয় কিন্তু ধ্বনিগত মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধির নিয়ম খাটে না বা সন্ধির নিয়ম নেই। এরপরে আমরা আসবো সন্ধির প্রকারভেদ। সন্ধি কত প্রকার? সন্ধি হচ্ছে দুই প্রকার। সন্ধি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সন্ধি কত প্রকার? সন্ধি দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এরপর যদি এরকম আসে যে তৎসম বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে, তৎসম বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? তাহলে আমরা বলবো সন্ধি তিন প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে তৎসম বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে কত প্রকার সন্ধি? সন্ধি হলো তিন প্রকার। বাংলা ব্যাকরণ অনুসারে কত প্রকার? দুই প্রকার। সন্ধি কত প্রকার? তাও দুই প্রকার। এরপর আমরা বলবো স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে? শুধু স্বরধ্বনির সাথে স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি হচ্ছে 11টি। এই 11টি সূত্র দিয়ে যে সন্ধিগুলোকে আমরা পাবো বা 11টি নিয়ম দিয়ে আমরা যে সন্ধিগুলো পাবো, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা স্বরসন্ধি বলবো। তাহলে অবশ্যই এই 11টা স্বরবর্ণের সাথে স্বরবর্ণ মিলিত হবে, তাহলে আমরা স্বরসন্ধি বলবো। 1 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয়কার, স্বরেয়কার অবলিক স্বরে আকার। তাহলে 1 নম্বর নিয়ম কি? স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর, স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার অথবা বা কিংবা স্বরে আকার হয়, তাহলে উভয় মিলে আকার হয়। একটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে, তাহলে আমরা তাহলে উভয় সূত্র মিলে কি হবে? উভয় সূত্র মিলে স্বরে আকার হবে। স্বরে আকারটা যে হবে কোথায় হবে? এই যোগ চিহ্নের পূর্বটাকে, এটা আমরা বলবো পূর্ববর্তী ধ্বনি, এটার নাম হচ্ছে পূর্ববর্তী ধ্বনি, আর এটার নাম হচ্ছে পরবর্তী ধ্বনি। পরবর্তী, তাহলে পূর্ববর্তী আর হচ্ছে পরবর্তী ধ্বনি। তাহলে এই যোগ চিহ্নের পূর্বের, যোগ চিহ্ন বা প্লাস চিহ্নের পূর্বেরটা হচ্ছে পূর্ববর্তী ধ্বনি আর পরেরটা হচ্ছে পরবর্তী ধ্বনি। তাহলে কয়টা ধ্বনি মিলে সন্ধি হয়? দুইটা ধ্বনি মিলে সন্ধি হয়। তাহলে এই যোগ চিহ্নের আগেরটা বা যোগ দিয়ে যেখানে ভাঙাবো, যোগ করব, দুইটা ধ্বনি যোগ করব, তার আগেরটা হবে পূর্ববর্তী ধ্বনি, পরেরটা হবে পরবর্তী ধ্বনি। এখন আমরা যেমন দেখি নব যোগ অন্ন, তাহলে নবান্ন। এখানে স্বরেয়কার আছে, তারপর আবার স্বরেয়কার আছে, উভয় মিলে কি হবে? স্বরে আকার হবে। তাহলে আমরা কি পাইলাম? ন বয় আকার নয় ন, নবান্ন। তাহলে এখানে কিন্তু বয় আকার ছিল না। পূর্ববর্তী ধ্বনিতে নব মানে নতুন, অন্ন মানে ভাত। এখন এই স্বরেয়কার আর স্বরেয়কার উভয় মিলে কি কার হবে? স্বরে আকার। তাহলে হয়ে গেল নবা। ছিল নব, নব মানে নতুন, অন্ন মানে ভাত।
এখন নবান্ন মানে নতুন ধানের ভাত, তাহলে সন্নিহিত বা নিকটতম বা পাশাপাশি কয়টি ধ্বনি? দুইটা ধ্বনি। আমরা যদি একটা সূত্র বুঝি তাহলে আশা করা যায় সবগুলা সূত্রই বুঝতে পারবো। তাহলে এরকম অনেক সূত্র আছে, যে যেমন এরকম আরেক সূত্র, যেমন কি বলবো, নর যোগ অধম, নর যোগ অধম স্বরেয় ধম ইকুয়াল, এখানে আছে স্বরেয় আছে, তারপরে আবার স্বরেয় আছে, উভয় মিলে স্বরে আকার হবে। এখন হয়ে গেল কি হবে? ন রা ধম। এই যে এখানে নর মানে মানুষ ছিল, নর মানে মানুষ, অধম মানে যে ব্যক্তিটা সমাজের মূল্য কম, বা সে যে মানুষটা সমাজে অবহেলিত, অধম, কাজ বা অলস, তাহলে নরাধম। তাহলে আমরা কি সূত্র পাইলাম? স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে, উভয় মিলে কি হয়? উভয় মিলে স্বরে আকার হয়। এটা 1 নম্বর নিয়ম পাইছি। 2 নম্বর হচ্ছে স্বরেয়কার অবলিক স্বরে আকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, উভয় মিলে কি হয়? উভয় মিলে একার হয়। তাহলে আমরা 2 নম্বর সূত্র কি পাইছি? স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উভয় মিলে একার হয়। যেমন উদাহরণ হচ্ছে শুভ, শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা। এখানে ভতে স্বরেয়কার আছে, তারপরে হ্রস্বইকার আছে, উভয় মিলে একার হবে। কি হবে? একার হবে। তাহলে কি হলো? শুভেচ্ছা, সয়ুষু ভয়কার চয় ছয় আকার, শুভেচ্ছা। এখানে ভয়ে কিন্তু একার ছিল না, এখানে ভয়ে একার হয়ে গেল। তাহলে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উভয় মিলে কি হয়? উভয় মিলে একার হয়। একার কোথায় হয়? একার পূর্ববর্তী ধ্বনি বা পূর্ববর্তী শব্দে হয়। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয়কার অবলিক স্বরে আকারের পর যদি কি থাকে? স্বরেয়কার যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, উভয় মিলে ওকার হয়। কি হয়? ওকার হয়। স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, তাহলে উভয় মিলে কি হয়? উভয় মিলে ওকার হয়। ওকারটা যে হয় কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনিতে হয়। যেমন সূর্য, যেমন সূর্য যোগ উদয়। এখন কি হবে? এখানে স্বরেয়কার আছে, তারপরে হ্রস্বকার আছে, উভয় মিলে কি হবে? ওকার হবে। ওকারটা যে হবে কোথায় হবে? তাহলে পূর্ববর্তী ধ্বনিতে হবে। তাহলে হবে সূর্যোদয়। তাহলে এখানে জয় ওকার ছিল না, এখন কি হলো? জয় ওকার হলো। কোথায় হলো? পূর্ববর্তী ধ্বনিতে হলো। তাহলে আমরা সূত্রটা মুখস্থ করলে অবশ্যই আয়ত্তে আনতে পারবো যে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকে, উভয় মিলে কি হয়? উভয় মিলে ওকার হয়। ওকার কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনিতে হয়। এরপর 4 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয়কার অবলিক স্বরে আকারের পর যদি রি থাকে, তাহলে রেভ হয়। এটা হচ্ছে ব্যতিক্রম একটি নিয়ম। যদি স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর যদি রি থাকে, তাহলে রেভ হয়। রেভটা দুইটা ধ্বনির পরবর্তী ধ্বনিটাতে হয়। কোনটা ধ্বনিতে হবে? পরবর্তী। যেমন দেব যোগ ঋষি, যেমন কি হবে? দেব যোগ ঋষি, এই যে রেভ, দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি। তাহলে হবে কি? দেব যোগ ঋষি হয়ে গেল দয়কার বয়রেব ছয় ঋষি, দেবর্ষি। এই যে রেপটা পরবর্তী ধ্বনিতে হয়, এটা আমরা দেবর্ষি, পরবর্তী ধ্বনিতে হয়েছে। কোথায় হয়েছে? পরবর্তী ধ্বনিতে হয়েছে। এটা আমরা অবশ্যই খেয়াল করব। 4 নম্বর নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট, যে যদি স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি রি থাকে, তাহলে রেভ হয়। রেভটা পূর্ববর্তী ধ্বনিতে হয় না, পরবর্তী ধ্বনিতে হয়। এরপর 5 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয়কার অবলিক স্বরে আকারের পর যদি ঋত থাকে, কি থাকে? যদি ঋত থাকে তাহলে আর হয়। কি হয়? আর হয়। আমরা মনে রাখবো যে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পরে যদি ঋত থাকে, তাহলে আর হয়। এই আরটা কোথায় হয়? পরবর্তী ধ্বনিতে হয়। এই দুইটা 4 এবং 5 নম্বর নিয়ম হচ্ছে ব্যতিক্রম, যে এই
স্বরকার কিংবা স্বরেয়াকারের পরে যদি রি অথবা ঋত থাকে তাহলে যেটা হবে বা সূত্র দিয়ে আমরা রেফ বা আর পাবো সেগুলো পরবর্তী ধ্বনিতে বসাবো। যেমন শীত, যেমন শীত যোগ ঋত, শীত যোগ ঋত হয়ে গেল শীতার্ত, তাহলে পরবর্তী ধ্বনিতে হলো। তাহলে এটা আমরা মনে রাখবো যে 4 এবং 5 হচ্ছে একটি ব্যতিক্রম নিয়ম। কেন? এই যে সূত্রটা পাবো সেই সূত্রটার নিয়মগুলো পরবর্তী ধ্বনিতে বসবে। এরপর আমরা 6 নম্বর বলছে, 6 নম্বর নিয়ম কি বলছে আমরা 5 পড়ছি। 6 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর, স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি কি থাকে একার কিংবা ঐকার থাকে তাহলে উভয় মিলে ঐকার হয়। কি হয়? ঐকার হয়। আমরা মনে রাখবো যে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি একার কিংবা ঐকার থাকে উভয় মিলে কি হয়? ঐকার হয়। যেমন জন যে এক, যেমন কি হয় বা এটা ঐকার বলতে ওইতে ঐকার, জন মানে মানুষ, জন যোগ এক। এই যে এখানে স্বরেয়কার আছে তারপরে এ আছে, উভয় মিলে ঐকার হবে। তাহলে জন যোগ এক হয়ে গেল কি? জনৈক। জয় জয় ন ক, জনৈক। অপরিচিত একজন ব্যক্তিকে জনৈক বলে। জন মানে মানুষ, এক মানে একটি বা একজন বা এক, সংখ্যা গণনার মূল একক এক, তাহলে জনৈক। তাহলে আমরা আরেকটি সূত্র পাইলাম, আমরা আর একটা সূত্র পাবো স্বরেয়কার কিংবা স্বরেয়াকার দিয়ে। আমরা আর একটা সূত্র পাবো, মোট স্বরেয় স্বরেয়া দিয়ে 60টি সূত্র আছে। স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি, স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি ওকার কিংবা ঐকার থাকে উভয় মিলে ঐকার হয়। তাহলে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি ওকার কিংবা ঐকার থাকে উভয় মিলে কি হয়? ঐকার হয়। ঐকারটা হয় কোথায় হয়? পূর্ববর্তী শব্দে হয় বা পূর্ববর্তী ধ্বনিতে হয়। যেমন বন, বন মানে জঙ্গল, বন যোগ ঔষধি, ঔষধি, তাহলে হলো কি হবে? বনৌষধি, ব নয়কার স ধয়, তাহলে বনৌষধি। তাহলে আমরা 7টা নিয়ম পেয়েছি শুধু স্বরেয়কার এবং স্বরেয়াকার দিয়ে। কয়টি সূত্র পেয়েছি আমরা? স্বরেয়কার ও স্বরেয়াকার দিয়ে 60টি সূত্র পেয়েছি। কয়টি সূত্র পেয়েছি? 60টি সূত্র পেয়েছি। এই 7টা নিয়ম আমরা অবশ্যই মনে রাখবো যে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরেয়াকার থাকে উভয় মিলে আকার হয়। আকারটা কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনিতে হয় বা পূর্ববর্তী শব্দাংশে হয়। এরপর 2 নম্বর পেয়েছি স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার হয় তাহলে অবশ্যই কি হবে? একার হবে। একারটা যে হবে কোথায় হবে? পূর্ববর্তী ধ্বনিতে হবে। এরপর স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি একার কিংবা ঐকার থাকে, সরি ঔকার কিংবা ঔকার কিংবা ঐকার কিংবা ঐকার থাকে তাহলে উভয় মিলে ওকার হয়। ওকারটা পূর্ববর্তী ধ্বনিতে হয়। এরপর স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি ঋ হয়, ঋ থাকে তাহলে রেফ হয়। রেফটা পরবর্তী ধ্বনিতে হয়। স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি ঋত থাকে তাহলে আর হয়। আরটা পরবর্তী ধ্বনিতে হয়। তারপরে আমরা পড়ছি 6 নম্বর নিয়ম, স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি কি হয়? যদি একার কিংবা ঐকার হয় তাহলে ঐকার হয়। ঐকারটাও পূর্ববর্তী ধ্বনিতে হয়। এরপর স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পরে যদি ওকার কিংবা ঔকার হয় উভয় মিলে ঔকার হয়। ঔকারটাও কোথায় হয়? ঔকারটা পূর্ববর্তী ধ্বনিতে হয়। আমরা তাহলে সন্ধির 7টি নিয়ম স্বরেয়কার এবং স্বরেয়াকার দিয়ে পেয়েছি। আমরা যদি এই নিয়মগুলো বা সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো দিন যে কোনো কারণেই আমরা সন্ধি ভুলে যাইতে পারবো না, কারণ আমাদের সূত্রটা জানা থাকবে। এরপর 8 নম্বর নিয়ম হচ্ছে, 8 নম্বর নিয়মটা কি? হ্রস্বইকার, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে হ্রস্বইকার কিংবা স্বরেয়কার স্বরেয়াকার শেষ হয়ে গেছে। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার হয় তাহলে উভয় মিলে দীর্ঘইকার হয়। কি হয়? দীর্ঘইকার হয়। তাহলে কোথায় হয়? পূর্ববর্তী ধ্বনিতে। যেমন ইতি, যেমন কি ইতি, ইতি যোগ আদি, সরি যেমন পরি যোগ ইক্ষা, পরি যোগ, যেমন কি হবে? পরি, যেমন পরি যোগ ইক্ষা কি হবে? প প বৈষণ রয়েছি
যুক্ত ক্ষয় আকার খা, পরিযোগ ইক্ষা পরীক্ষা। এবং কি উদাহরণ আছে, পরিযোগ ইক্ষা পরীক্ষা, সরি পরীক্ষা বানানটি ভুল লিখছি, দীর্ঘইকার হবে। তাহলে পরিযোগ ইক্ষা ছিল হ্রস্বইকার, সূত্র অনুসারে হয়ে গেল দীর্ঘইকার। কি হলো, পরিযোগ ইক্ষা পরীক্ষা। আমরা এখানে হ্রস্বইকার পেয়েছিলাম, এখানে আমরা দীর্ঘইকার দিলাম। কেন দিলাম, সূত্রের কারণে। কি সূত্র, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে দীর্ঘইকারে হয়। আর দীর্ঘইকারটা যে হয় পূর্ববর্তী ধ্বনিতে হয়। তাহলে আমরা এই সূত্রটা বুঝে গেছি। এর পরের সূত্রে চলে যাব, যে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর 9 নম্বর সূত্র কি, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি কি থাকে, অন্য স্বর, অন্য বা আলাদা স্বর, অন্য বা স্বরে আলাদা স্বর থাকে, তাহলে কি হয়, তাহলে জ ফেলা হয়। তাহলে কি হয়, জ ফেলা হয়। আমরা মনে রাখবো, যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে দীর্ঘইকার হয়। আর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার এই দুইটি বাদে বাকি যে কোনো 9টা স্বরধ্বনি থাকে, তাহলে আমরা জ ফেলা বসাবো। কি বসাবো, যেমন ইতি, যোগ আদি, স্বরে আ দহেসি আদি। এখানে হ্রস্বইকার আছে, তারপরে স্বরে আকার আছে, কিন্তু এখানে হ্রস্বইকারের পর ছিল হ্রস্বইকার, এখানে হ্রস্বইকারের পর স্বরে আকার, তাহলে জ ফেলা হবে। তাহলে ইতি যোগ আদি হবে ইত্যাদি। আমরা বুঝে গেছি যে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উভয় যদি অন্য স্বর থাকে তাহলে জ ফেলা হয়। এরপরে আমরা 10 নম্বর নিয়ম করব। 10 নম্বর নিয়মটা হচ্ছে, যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে কি হয়, উভয় মিলে দীর্ঘইকার হয়। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে উভয় মিলে দীর্ঘইকার হয়। দীর্ঘইকার যে হয় কোথায় হয়, পূর্ববর্তী ধ্বনিতে হয়। যেমন মরু যোগ উদ্যান, এখানে মরু আছে আর এখানে উদ্যান আছে, এখানে হ্রস্বতে রুসুকার, তারপরে আবার হ্রস্বকার আছে, উভয় মিলে দীর্ঘইকার হবে। তাহলে দীর্ঘইকার পূর্ববর্তী ধ্বনিতে হবে মরু। তাহলে কি হলো, মরুদ্যান হলো। তাহলে হলো কোথায় হলো, পূর্ববর্তী ধ্বনিতে হলো। এটা আমরা মনে রাখবো। এরপরে 11 নম্বর নিয়মটা কি, যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর যদি অন্য স্বর থাকে, 11 নম্বর নিয়ম হচ্ছে হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর যদি অন্য স্বর বা আলাদা স্বর, থাকে, আলাদা স্বর থাকে, তাহলে আমরা কি হবে, তাহলে আমরা অবশ্যই কি বসাবো, ব ফেলা বসাবো। কি বসাবো, ব ফেলা বসাবো। ব ফেলা যে বসাবো কোথায় বসাবো, পূর্ববর্তী। যেমন সুযোগ অল্প, সুযোগ স্বরেয় লয় প, অল্প। তাহলে সুযোগ অল্প কি হবে, স্বল্প, শয় ব লয় প। তাহলে ব ফেলা হলো। যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার না থাকে তাহলে কি হয়, তাহলে ব ফলা হয়। এই ফলাটা কোথায় হয়, পূর্ববর্তী ধ্বনিতে হয়। তাহলে আমরা মোটামুটি 11টি নিয়ম শিখে গেছি। এরপর হ্রস্বকার কিংবা দীর্ঘকার, এরপর যদি হ্রস্বকার কিংবা এরপর আমরা কি করব, কোথায় এটা মিশাই দিলাম, আবার নতুন করে লিখি। তাহলে এখানে বলছে 12 নম্বর নিয়ম, যদি রি এর পর যদি রি না থাকে অন্য স্বর থাকে, কি থাকে, অন্য স্বর বা আলাদা স্বর থাকে, তাহলে কি হয়, রি হয়। তাহলে কি হয়, রি অন্য স্বর থেকে রি এর পরে যদি অন্য স্বর, মানে রি এর পরে রিকার নাই, রিকারের পর যদি রিকার না থাকে তাহলে কি হয়, রি হয়। তাহলে রিটা যে হয় কোথায় হয়, পূর্ববর্তী, সরি র ফলা হয়। যেমন পিতৃযোগ রাদেশ, পিত্রাদেশ, তাহলে র ফলা হয়। কি হয়, র ফলা হয়। যেমন
যেমন পিতৃ যোগ আদেশ, সরেয়া দয় একার তালবস্য, এখন হলো কি পিত্রাদেশ। এখানে র ফলা হয়েছে, এখানে রি আছে, এখানে রি নাই, সরেয়াফ আছে, যার কারণে কি হবে র ফলা হবে, কি হবে র ফলা হবে এবং র ফলা পূর্ববর্তী, অর্থাৎ এটার নাম পূর্ববর্তী, এটার নাম পরবর্তী, অবশ্যই পূর্ববর্তীতে হবে। এরপর আমরা আরেকটি সূত্র পেয়েছি, এই সূত্রটাকে বোঝার জন্য আমরা দুইটা করব। সেটা হচ্ছে কি সূত্র, যে একার কিংবা ঐকারের পর, একার কিংবা ঐকারের পর স্বরেয়কার অথবা স্বরে আকার থাকে, উভয় মিলে কি হয়, উভয় মিলে অয় অথবা আয় হয়, কি হয় আয় হয়। তাহলে একার কিংবা ঐকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে তাহলে উভয় মিলে অয় অথবা আয় হয়। কিভাবে হবে, যেমন নে যোগ অন, তাহলে এখানে একার আছে, তারপরে অ আছে, স্বরেয়কার আছে, এখানে এতে একার, নেতে এ নয় একার, এতে একার, এ যোগ অ ইকুয়াল কি হবে অয় হবে, অয়। তাহলে নে যোগ অন, তাহলে নে যোগ অন ইকুয়াল হচ্ছে ন অন্তস্থয় অন্ন, নয়ন। তাহলে আমরা সূত্রটা বুঝে গেছি যে একার কিংবা ঐকারের পর যদি স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকে উভয় মিলে কি হয়, উভয় মিলে অয় অথবা আয় হয়। আরেকটি সূত্র হচ্ছে ওকার কিংবা ঔকারের পর, ওকার কিংবা ঔকারের পর যদি স্বরেয়কার অথবা স্বরে আকার হয় তাহলে অ অথবা আব হয়, কি হয় অব অথবা আব হবে। তাহলে এটা আমরা মনে রাখবো যে ওকার কিংবা ঔকারের পর যদি স্বরেয়কার অথবা স্বরে আকার থাকে তাহলে অব অথবা আব হয়। যেমন কি হবে, যেমন গো যোগ এসো না, গো যোগ এসো না, যেমন ওকার কিংবা একারের পর কি হয়েছে, সরি কোথায় পাবো, কোনটা উদাহরণ হবে, অব অথবা আব হবে। যেমন গো যোগ আদি, যেমন কি হলো গো যোগ আদি, গো এখানে ওকার আছে, তারপরে হচ্ছে স্বরে আকার আছে, উভয় মিলে কি হবে অব অথবা আব হবে। তাহলে গো যোগ আদি ইকুয়াল হলো কি গো বা দি। তাহলে আমরা এই 13টি সূত্র শিখলাম। এখন আমরা একটি সূত্র শিখব, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। কি সূত্র, নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ শব্দের অর্থ কোন নিয়মের অধীনে নয়। তাহলে নিপাতনে সিদ্ধ শব্দটির অর্থ কি, নিপাতনে সিদ্ধ শব্দটির অর্থ কোন নিয়মের অধীনে নয়। এটা কোনো নিয়ম দিয়ে হবে না, এটা অবশ্যই যেমন নিয়ম দিয়ে হবে না, কেমন একটা উদাহরণ বুঝাতে, যেমন আমার বাবার নাম নজরুল, আদম আলাইহিস সালামের বাবার নাম কি নাই, তাহলে যেটা ব্যতিক্রম তার উদাহরণ হয় কিন্তু বাট কি হয় না, সংজ্ঞা হয় না। যেমন একটা উদাহরণ দেয়, যেমন কুল যোগ অটা, যেমন কুল যোগ স্বরেয় টয় আকার অটা। এখন সূত্র অনুসারে স্বরেয়কার অবলিক স্বরে আকারের পর যদি স্বরেয়কার অবলিক স্বরে আকার থাকে তাহলে আকার হয়, কারণ এখানে লয়ে স্বরেয়কার আছে, তারপর স্বরে আকার আছে, উভয় মিলে কি হবে স্বরে আকার হবে। কুল যোগ অটা এবার হবে, তাহলে কি হয় সূত্র অনুসারে হয় কুলাটা, কিন্তু এটা বাংলা সাহিত্যে কুলাটা নাই, কি আছে কুলটা আছে, কি আছে কুলটা। কুলটা শব্দের অর্থ যেই মেয়েটি বংশে চুনকালি মেখে অন্যের হাত ধরে বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করেছে, এই মেয়েটাকে আমরা কি বলি, এই মেয়েটাকে আমরা কুলটা বলি, বাট কুলাটা বলতে পারি না। তাহলে কুল মানে বংশ যোগ অটা, তাহলে কুলাটা না কুলটা, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা এই ব্যতিক্রমগুলো অবশ্যই মুখস্থ রাখবো। কেন রাখবো, যে পরীক্ষায় আসবে বা এসএসসি সার্টিফিকেট পরীক্ষা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কি আসবে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি বা নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।
তাহলে আমরা কিভাবে বুঝবো যেগুলা নিয়ম দিয়ে হয় নাই, ব্যতিক্রম, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধের উদাহরণ। তাহলে আমরা আজকে স্বরসন্ধি, সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আমরা স্বরসন্ধির সব নিয়মগুলো সূত্র দিয়ে শিখেছি, যেটা দিয়ে আমাদের লেখাপড়া কার্যকরী ফলদায়ক হয়। আমরা অবশ্যই এগুলো এখন প্র্যাকটিস করব, বাসায় বসে বসে প্র্যাকটিস করব। আর যেটা বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে, সেটা আমরা কমেন্ট বক্সে জানাবো, তাহলে আমাদেরও বুঝে দেওয়ার সুবিধা হবে। আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।